আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার হাতে রয়েছে রেডমি নোট 14। রেডমি সিরিজের ফোনগুলো আমাদের দেশে অনেক জনপ্রিয় একটা সিরিজ, আর এটাকে কিন্তু আলাদা একটা নামও দেওয়া হয়েছে, যেটা হলো জাতীয় ফোন। তো এই ফোনটা বেশ কিছুদিন ধরে আমি ইউজ করতেছি এবং এটা যে ইউজার অভিজ্ঞতাটা সেটাই মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে ধন্যবাদ জানাই পঞ্চগড় গ্যাজেট অ্যাপকে, যারা আমাকে এই ফোনটা দিয়ে ভিডিও বানানোর জন্য সহায়তা করেছে। এবং তাদের কাছে আপনি ব্র্যান্ড নিউ ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন, এমনকি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করেও ফোন নিতে পারবেন। তাদের ঠিকানা পাটোয়ারি প্লাজা, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন, ধাক্কামারা, পঞ্চগড়। তাদের বিষয়ে আরও বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে তাদের কাছ থেকে ফোন পারচেস করতে পারেন। প্রথমেই কথা বলি ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইনটা অসাধারণ করা হয়েছে, যে কেউ দেখলে ভালো লাগবে, এবং আমার ব্যক্তিগতভাবেও ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে এটা ক্যামেরা মডেলটা কিন্তু অনেক সুন্দর লাগে, যেটা আইফোনের একটা ভাইব পাওয়া যায়। এই ফোনটা কিন্তু প্লাস্টিক বিল্ডের ফোন। প্লাস্টিক হইলেও এই ফোনটাতে আঙ্গুলের ছাপগুলো কিন্তু সহজেই বসে না, এবং এটার প্লাস্টিকগুলোকে উন্নত মানের প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে। এটা বডি ফ্রেমটা প্লাস্টিকের, এবং এই ফোনটার থিকনেস হলো 8.2 mm। এটা ওয়েট ব্যবহার করেছে 196 গ্রামের মতো। বাট ওয়াইট ব্যালেন্সও মোটামুটি ভালো, এবং ওয়াইট ব্যালেন্স ভালো হওয়াতে এটা আপনি হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাবেন এই ফোনটাকে। এই ফোনটিতে তারা ব্যবহার করেছে IP54 মতো রেটিং, যেটা হালকা পাতলা পানি থেকে আপনাকে সেভ করবে। যদি পানিতে পড়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনটাতে রীতিমতো পানি ঢুকবে। তবে আমার মনে হয় এইখানে রেডমি একটু পিছিয়ে আছে, কারণ বর্তমান যুগে যারা IP68 এবং IP69 নিয়ে কাড়াকাড়ি করতেছে, সেখানে তারা IP55 দেওয়াটা একটু বেমানান। তাছাড়া এই ফোনটাতে কিন্তু প্রয়োজনীয় পুশ অ্যান্ড বাটন সবই দেওয়া হয়েছে, এবং 3.5 mm হেডফোন জ্যাকও এখানে দেওয়া হয়েছে, যেখানে অন্যান্য কোম্পানিগুলো এটা তুলে নিচ্ছে। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.67 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তো ডিসপ্লের কালার কোয়ালিটি বেশ ভালো ছিল, এবং এটা 120 হার্জ রিফ্রেশ রেটও একটা স্ক্রলিং করে বেশ স্মুথ একটা এক্সপেরিমেন্ট পাওয়া গেছে। এবং এটার ডিসপ্লেটা কিন্তু অনেক ভালো মানের একটা ডিসপ্লে আপনি বলতে পারেন। তবে ডিসপ্লেটাতে যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হলো চিন বেজেল। এটার চিন বেজেলটা একদমই সিমেট্রিক্যাল নয়, এবং একটা বড় টাইপের বেজেল রাখা হয়েছে। বিশেষ করে নিচের চেন বেজেলটা যদি দেখেন, এটা কিন্তু আপনাকে একটু হতাশ করবে। তা আমার মনে হয় যে এখানে শাওমি আরও একদম ন্যারো রাখতে পারতো ডিসপ্লেটা। এই ডিসপ্লেটা প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। সেটা আপনার হাত থেকে যদি পড়েও যায় ফোনটা, তাহলে কিন্তু অনেকটাই সেভ করবে এই প্রোটেকশনটা। তাছাড়া এই ফোনটির ডিসপ্লের নিচের দিকে পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক সেন্সর, যেটা আপনি মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। একবারে খুব ফাস্ট বলবো না, আমার কাছে একটু ঢিলেই মনে হয়েছে। তাছাড়া এই ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে অন্য সব দিক দিয়ে। আচ্ছা, এখন কথা বলা যাক ফোনের পারফরমেন্স সেকশন নিয়ে। দেখুন, একটা ফোনে যত ভালো হোক না কেন, যদি পারফরমেন্স ভালো না হয়, তার প্রসেসর যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ফোনে ভালো পারফরমেন্স আশা করতে পারেন না। এই ফোনটিতে অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 14, এবং এখানে কিন্তু আরও মেজর আপডেট পাবো 4 বছরের। তো এখানে কিন্তু তারা মেজর আপডেট দিবে। তো আমার মনে হয় যে 2025 সালে যেহেতু ফোনটা লঞ্চ করা হয়েছে, এখানে 15 নিয়ে আসার দরকার ছিল। তো তারপরে যেহেতু মেজর আপডেট পাবো 4 বছরে, তো আপডেটের ঝামেলাটা কিন্তু থাকছে না। এখানে কিন্তু হাইপার ওএস 1 ব্যবহার করেছে তারা। তো হাইপার ওএস 1-এ আমার কাছে মানে একটু মনে হয়েছে, কারণ আমার মনে হয় যে এখানে হাইপার ওএস 2 ব্যবহার করার দরকার ছিল। তো তারপর হয়তো আপডেট আসলে 2 চলে আসবে অলরেডি। তো হাইপার ওএস সফটওয়্যার নিয়ে আসলে আমাদের কোনো ক্লেম নেই। হাইপার ওএস ভালো পারফরমেন্স করে, এবং হাইপার ওএস যে সফটওয়্যারগুলো এটা ভালো এক্সপেরিমেন্ট দেয়। এবং এখানে কিন্তু আলাদা কিছু মনে করেন যে বুলেটিন পাবেন, যেগুলো আপনার কোনো দরকার হবে না। আবার আপনি চাইলে সেই অ্যাপগুলো কিন্তু আনইনস্টল করতে পারবেন অনায়াসে। ও হ্যাঁ, এইটাতে কিন্তু আপনি 6 বছরের সিকিউরিটি আপডেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ফোনটাতে প্রসেসর হিসাবে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G99 আলট্রা। তো G99 আলট্রা একটা বেশ পরিচিত প্রসেসর। এটা আমরা কিন্তু এই ফোনটার দাম যেহেতু 24,000 টাকা, আমরা কিন্তু এই 17 হইতে 18,000 টাকা ফোনের ভিতরও এই প্রসেসরটা দেখে থাকি। তো এই প্রসেসরটা আসলে G99 আলট্রা না, G99ই বলতে পারেন। এটা আসলে মানে কোম্পানিগুলো আলট্রা লাগায় দিচ্ছে। তার G99 এবং G99 আলট্রার ভিতর কোনো পার্থক্য আমি দেখছি না। এই প্রসেসরটা দিয়ে আপনি রেগুলার কাজবাজ করতে পারবেন, এবং গেমিংও করতে পারবেন না এমন না। আলট্রামোটেও গেমিং করতে পারবেন, কিন্তু ভাই লেগের দেখা 100% পাবেন, লেগ দিবেই। আর এটা যেহেতু গেমিং প্রসেসর নয়, এটা নিয়ে গেমিংয়ের আশা করাটাও বোকামি হবে। তো আপনি যদি মনে করেন যে আমি রেগুলার ইউজ করব, মানে অনেক দিন ইউজ করব একটা ফোন, যেটাতে পারফরমেন্স ভালো থাকতে হবে, গেমিংয়ে অত ফোকাস নাই, তাহলে যদি গেমিং অত ফোকাস না থাকে, হালকা পাতলা গেমিং করবেন, তাহলে বলবো হ্যাঁ,
আপনার জন্য এই প্রসেসরটা বেটার। আর যদি আপনি বলেন যে না আমি ভারী গেমিং করব, আমাকে গেমিং করতে হবে, এই গেমিং ছাড়া আমার চলে না, তাহলে ভাই আপনি এই ফোনটা থেকে দূরে থাকেন। তো এটা কিন্তু একটা 6 nm প্রসেসর। তো 6 nm প্রসেসর কেমন পারফরমেন্স করে সেটা আমরা সবাই জানি। আর 4 nm প্রসেসর ব্যবহার করলে আমার মনে হয় আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। এই ফোনটা কিন্তু পাবো আমরা দুইটি ভেরিয়েন্টে, 6GB 128GB এবং 8GB 256GB ভেরিয়েন্টে। এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করেছে 2.2 এবং র্যাম টাইপ ব্যবহার করেছে LDDR4X। তাতে কিন্তু আলাদা করে আপনি মেমোরি কার্ডও একটা ব্যবহার করতে পারবেন। তো আলাদা করে মেমোরি কার্ড না দিলেও চলতো, তারপরে কোম্পানি এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে রিয়ারে 3টা ক্যামেরা ব্যবহার করছে তারা, যার মেন ক্যামেরাটি হলো 108 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের করে আরও 2টি ক্যামেরা এখানে ব্যবহার করছে, যেটা হলো ডেপথ সেন্সর একটা হলো ম্যাক্রো শুটার। তো আমার মনে হয় কি যে এই 2টা ক্যামেরা না এখানে দিয়ে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা অনেক দরকার ছিল। আলট্রা ওয়াইড ক্যামেরাটা অবশ্যই মিস করব, যে জিনিসটা অনেক দরকারি। এবং এই ক্যামেরাটা যেহেতু 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এটা দিয়ে কালার কোয়ালিটি বেশ ভালো পাওয়া যাচ্ছিল ছবিগুলোর, এবং বেশ ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করতেছিল ছবিগুলো, এবং HDR-এ তুলতে গেলেও বেশ ভালো মানে কালার দিচ্ছিল। তবে হ্যাঁ, একটা জায়গা আপনার কাছে কমতি মনে হবে, যেটা হলো পোর্ট্রেট মোডের ছবিগুলো। পোর্ট্রেট মোডের ছবিগুলো কিন্তু ঠিকঠাক কাজ করতেছিল না, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি পোর্ট্রেট মোডের ছবিগুলো। তাছাড়া এমনি কিন্তু আমার কাছে এই ছবিগুলো বেশ ভালোই মনে হয়েছে এবং ন্যাচারাল কালারই আমার কাছে মনে হয়েছে। এই মেন ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 60fps পর্যন্ত। তো যেহেতু এখানে OIS এর সাপোর্ট থাকছে না, তো ভিডিও কিন্তু মোটামুটি ভালো রকমের কাপাকাপি করে, তো এখানে হয়তো বা একটু কমতি মনে হবে। অবশ্যই এখানে OIS এর সাপোর্ট দেওয়ার দরকার ছিল। এবং এটাতে সেলফি ক্যামেরা ব্যবহার করছে তারা 20 মেগাপিক্সেলের, যেটা দিয়ে সেলফি মোটামুটি ভালো তুলতে পারতেছিলাম, এবং আমার কাছে সেলফি ক্যামেরাটা মোটামুটি ভালো লেগেছে। তবে হ্যাঁ, পোর্ট্রেট মোডের ছবিগুলো অবশ্যই এখানে অনেক কাজ করতে হবে। পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps পর্যন্ত ভিডিও করা যাবে এই ক্যামেরা দিয়ে। তো ক্যামেরা কোয়ালিটি আমি যে খুব ভালো বলবো তা না, জাস্ট আপনি মনে করেন যে মেন ক্যামেরা থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন। আচ্ছা, এখন আসি সর্বশেষ ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করেছে তারা 5500 mAh একটা বিগ ব্যাটারি, যেটাতে আপনি 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কোনো ক্লেম দেওয়ার মতো জায়গা নেই, এবং যদি আপনি ভারী ইউজও করেন তারপর 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন অনায়াসে। এবং এখানে কিন্তু 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার ব্যবহার করেছে, যেটা দিয়ে আপনি 1 ঘন্টা বা 1 ঘন্টা একটু বেশি লাগবে আপনি ফুল চার্জ করতে পারবেন। তো ব্যাটারিতে আসলে তারা কোনো কিছু কমতি রাখেনি, এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে হ্যাঁ, এই ফোনটা আপনার যারা বাড়ি গেমিং করবেন, যারা গেমার আছেন তাদের জন্য ভাই একদমই সাজেস্ট করব না, তারা এই ফোনটা একদমই নিতে পারবেন। অথবা আপনি যদি ভালো ফটোগ্রাফি করতে যান, তারপর আমি বলবো যে না, এই ফোনটা আপনার জন্য নয়, আপনি আরও বেটার কিছু দেখতে পারেন। তবে আপনি যদি এই ফোনটাকে মনে করেন যে রেগুলার ইউজের জন্য নিতে চান, আপনি দীর্ঘদিন ইউজ করবেন, হালকা পাতলা গেমিং করবেন, হালকা পাতলা ফটোগ্রাফি করবেন, তাহলে আপনার জন্য ঠিকঠাক আমার কাছে মনে হবে এই ফোনটা। তবে হ্যাঁ, এই ফোনটা সব কিছুই বলা হলো, এটা কিন্তু প্রাইস এখনও বলা হয়নি। এটার প্রাইস হলো 6GB 128GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 21,000 টাকায়, এবং 8GB 256GB ভেরিয়েন্টটা পাবেন আপনি 24,000 টাকায়। তো এইগুলো কিন্তু অফিসিয়াল প্রাইস, আর আপনি যদি আনঅফিসিয়াল নেন তাহলে হয়তো আরও 1-1.5 হাজার টাকা কমে পাবেন, যেমন 20,000 বা 20,500-র ভিতরে আপনি আনঅফিসিয়াল পেয়ে যাবেন।